আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আবিরের ক্রন্দিত কণ্ঠে বলা কথায় মেঘের কর্ণকুহরে প্রবেশ মাত্রই মেঘ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধড়ফড় করছে, গোত্র জড়িয়ে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্র হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডের বেগতিক নিভিশ্বাস অনুভূত হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের আনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাদের সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে আসে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সবকিছুই অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অপসরণ করতে মেঘের নিজের সাথে নিজের প্রভূত বিগ্রহ করতে হচ্ছে। মনের অস্তীর্ণে টালমাটাল হাল সামলাতে মেঘ ভয়ার্থ গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার তোপে আবিরের কপালের পাশের শিরা উপশিরাগুলো দপদপ করছে। রক্তবর্ণের আখি যুগল আরো বেশি রক্তাক্ত হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তির রেশ মাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুহাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভেতরের ঘনীভূত নভোচ্চয় সিঁড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই আপনি কাঁদছেন কেন? আবির ঢোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর। চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দুহাত আবিরের অতর্কিতে নিজের গালে রাখল। সহসা আবিরের চওড়া দুই হাত দিয়ে মেঘের ছোট্ট ছোট্ট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গলা বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শে মেঘের সর্বাঙ্গ শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আপেক্ষে যে ধ্বংসের খেলায় নেমেছিল সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করছে মেঘের নিষ্কুল হৃদয়কে। মনের গহীনে 1 বছরের গোপনে মত্তগতিতে বেড়ে ওঠার অভিমানের ভাবগুলো আজ আবিরের নিরুৎ সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহ্বল হয়ে গেছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গেছে। আবিরের নিরেট দৃষ্টিতে উদ্বিগ্ন স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকারে দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্ন ঘেরা জনপদে আমি না চাইতেও বিষণ্ণ করণীর কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দে তোকে বোঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যয় নীরবতায় সহে যাব, তবুও ব্যর্থতা সইতে পারব না। মেঘ শান্ত কণ্ঠে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সবকিছুতেই সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেনই ইনশাআল্লাহ।
এবার অন্তত থামুন প্লিজ। আবিরের ভেজা চোখে মুচকি হাসলো, হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিংসু হতে হবে। মেঘ উদ্বেগহীন কণ্ঠে জানালো, কারোর সহিংসতায় যদি আপনার সাফল্য অর্জন হয় তবে সে অমেয় সহিংসু হবে। আবির মেঘের হাতের ওপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে বলল, আর আপনি? একটু পরে যাব। মেঘ নিজের ওড়না একপাশ টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের ঘ্রাণে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরছে আবিরকে। হৃদয়ে ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরে থাকলেও মেঘের প্রতি অবাধ অনুরক্তি লুকিয়ে রাখার স্বার্থ আবিরের নেই। মেঘ অনাবশ্যক যত্নে আবিরের বুকের অনুভূত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদা সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে সেই দিনই আবিরের সবকিছু ছারখার হয়ে যাবে, কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনোই মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজেই কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দেবে না, বউ করে নিজের অঢেল ভালোবাসার সমক্ষ প্রমাণ দেবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সে সব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না। পরিবার নামে বেড়াজালে বাধা পড়ে আছে। এইদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়তই নিজেকে দায়ী করছে আর অন্তরে উত্তাপে নিজেকে ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভ্রু কুঁচকে শৌখিন কণ্ঠে বলল, এসেছিলেন কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবে আসি না কেন তাতে আপনার কি, এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেই মেয়েটার ক্রন্দিত মুখশ্রী জ্বলজ্বল করছে। আবির মৃদু হাসল। আবিরের হাসি দেখে মেঘ হতাশ ভরা ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তাঁরা আমাকে দেখছে, কেমন করে হাসছে। মেঘের আজগবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। অকস্মাৎ জোরে শব্দ করে হাসতে শুরু করেছে। আবিরের মুখে হাসি ফোটাতে পেরেছে বলে মেঘ আহ্লাদে গলে যাচ্ছে। আবিরের হাস্যোজ্জ্বল চেহারায় অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন আমি ঠিক ততবারই আপনার মনে আশার আলো জ্বালাবো। আমি তো আপনার পাশে হিতৈষী ছায়া হয়ে থাকবো। আবেগ আপ্লুত মেঘের রঙিন দৃষ্টান্তের অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্নে সেজে উঠেছে মনের আঙিনা। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয়ে অনুভূতি সমাপ্তির পূর্বেই নবরূপে সৃজন করাবো তৃপ্তির নিকটে। আবির বসা থেকে দাঁড়িয়ে মলিন কণ্ঠে বলল, ম্যাম চলুন। আবির হাঁটছে, মেঘও আবিরের পেছন হাঁটছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতেই মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তানারা এখানে থাকে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামচে ধরেছে।
অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। অকস্মাৎ মেঘ চিৎকার দিয়ে উঠেছে। আবির তড়িৎ বেগে মেঘের মুখ চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তানারা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গিয়েছি। বলে ধরবেন না? আবির নাক মুখ কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুতে গেলে অনুমতি নিতে হবে? মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ জ্বালা। নো নিড। কেন? মেঘ দুই হাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনি আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতেই মেঘ শান্ত কণ্ঠে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়ার সম্পর্ক কি সম্পর্ক? মেঘ সাফাই দেওয়ার সুরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে তানারা আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবে। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুম ফাঁকা ছিল তখন মনে কিভাবে সান্ত্বনা দিতেন? মেঘ একরাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি, মেনে যাবেন না। কথাটা বলেই মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভ্রু কুঁচকে দুই আঙ্গুলে মেঘের নাকে আলতোভাবে চেপে মলিন কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই হয়, মিথ্যা অজুহাত দেখানোর কি প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলছে নিজস্ব গতিতে। আরো একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খানের কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানভীর একাই সামলিয়েছে। গত ঈদে মেঘ শুধু আবির আর তানভীরকে পাঞ্জাবি দিলেও এই ঈদে সবার জন্যই পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলেন। মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছেন না। তাই আবির আর তানভীর দুইজনেই বেশ নিশ্চিন্ত। বাসায় সবাই নিজেদের মতন বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝেই আবিরের রুমে গিয়ে আবিরকে আলাদাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগের থেকে বেশ ভালো হয়েছে। দুইজনের মধ্যে ছোটখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরকে ভালোবাসে, দুইজন দুজনকে ভালোবাসার উপলব্ধি করতে পারে, তবুও মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডিতে বাঁধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দী হয়ে আছে। মিনহাজের ঘটনার পর মনে মনে প্রতিজ্ঞা করেছে, যতদিন না পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ পাবে না ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিছুই বলবে না। ধীরে ধীরে মিনহাজদের সাথেও মেঘের সম্পর্ক কিছুটা উন্নত হচ্ছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়ি নিয়ে ভাই বোনদের সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করে। ফুপিদের বাসার সাথেও যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত হয়। সবার সম্পর্ক ভালো থাকলেও মিম আর আরিফের সম্পর্ক এখনো টম অ্যান্ড জেরির মতন। মেঘ একটুর জন্য চোখের আড়াল হলেই মিম কোনো এক অঘটন ঘটিয়ে ফেলে। আসিফ প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টুমি সহ্য করলেও এখন আর করে না। সুযোগে দুটোর পেছনে লাগে। আজ সকাল থেকেই শিমুল আর সোহাগ তানভীরকে কল দিচ্ছে। অনেকদিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানভীর বিকেলের দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। শিমুল আর সোহাগ দুইজনেই আগে থেকে উপস্থিত।
একসঙ্গে ঘোরাঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানভীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকাতেই সহসা ভ্রু কুঁচকালো। বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হন হন করে যাচ্ছে। তানভীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে বলল, তোরা বস, আমি আসছি। সোহাগ ধীর কণ্ঠে শোধালো, কোথায় যাচ্ছিস? তানভীর মেকি স্বরে জবাব দিল, প্রেম করতে। তানভীর যেতে যেতে বন্যার অনেকটাই সামনে চলে গেছে। তানভীর পেছন থেকে ডাকলো, বন্যা। আচমকা পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানভীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলে? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করেছি। তানভীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসছি। বন্যা তড়িৎ বেগে বলল, না, আমি নিতে পারবো। বিশ্বাস রাখতে পারো আমি তোমার ব্যাগ নিয়ে পালাবো না। বন্যা ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। ব্যাগটা নিতে গিয়ে বন্যার হাতে তানভীরের হাত লাগতেই বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে হাত সরিয়ে ফেলেছে। তানভীরের তপ্ত স্পর্শে অনুভব হতেই বন্যার বুক কেঁপে উঠেছে। তানভীর ব্যাগ ধরে বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কোনো সমস্যা? না। তানভীরকে কে বোঝাবে? বন্যার কাছে তানভীর মানুষটার সমস্যা। বন্যা যতটা সম্ভব তানভীরের থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবেই মানুষটার সাথে দেখা হয়ে যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে কেন এসেছিলেন? বন্ধুরা দেখা করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই এসেছি। এখানে চলে আসলেন যে, বন্ধুরা খুঁজবে না? আমার ব্যাগটা দিন, বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি তোমার সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না? তানভীরের ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানভীর সহসা কৌতূহল স্বরে বলল, আরে মজা করেছিলাম, চলো তোমাকে এক কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুঁচকালো। চা খাবো না, ধন্যবাদ। আবির শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তুমি চা খুব পছন্দ করো, এখন আমি বলছি বলে খাবে না। বন্যা কিছুটা উদ্বেল কণ্ঠে শোধালো, আপনাকে কে বলল? মেঘ। সেটা তুমি জেনে কি করবে? খাবে কিনা বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে গিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে দুইজন চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষ নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে 2 জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোকদের দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যা ভ্রুযুগল আরো কুঁচকে আসে। তানভীর সেই দৃষ্টি দেখে বলল, তুমি বরং আমার এপাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানভীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেল। তানভীর তপ্ত স্বরে বলল, কিছু বলবে? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। তানভীর পুনরায় প্রশ্ন করলো, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলল না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ালো আর তানভীর রাস্তার পাশে দাঁড়ালো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানভীর বন্যার মাদকের ন্যায় চোখের গহীনে ডুবে গেছে। আশপাশ ভুলে নিরেট দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেটের বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানভীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেল। তানভীরের ঘোর কাটতেই খেয়াল হলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে স্পিডে চলে গেছে। তানভীর সঙ্গে সঙ্গে আশপাশ দেখল। এদিকে বন্যার 2 হাত এখনো তানভীরের পেটে। কয়েক মুহূর্তে তানভীর স্বাভাবিক হলো। বন্যার
স্পর্শ অনুভব করা মাত্রই তানভীরের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানভীর সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো। বন্যা রেগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে এতবার ডাকলাম, আপনার কানে যায়নি? তানভীর বন্যার ক্রোধিত চোখ মুখ দেখে মৃদু হাসল। তানভীরের মস্তিষ্ক এখনো বন্যার স্পর্শে অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছিল সেই সব আবিরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের বিশেষ মনোযোগ নেই। তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আবারও বেশ খারাপ হলো। রাগে কটমট করতে করতে বলল, আপনি হাসছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানভীর মৃদুস্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করেন? তানভীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাফেরা করি? অসাবধানতায়। ও। বন্যা ফোঁস করে উঠল, ও কি? আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একবার ভেবেছেন? তানভীর কপাল কুঁচকে বলল, কি হতো? তানভীরের দুষ্টুমি বুঝতে পেরে বন্যা রাগে আরো বেশি ফুঁসছে। রাগের কারণে বন্যার ঠোঁট দুটো অস্বাভাবিকের তুলনায় বেশ সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিক সরু ওষ্ঠদ্বয়ে তানভীরের নজর স্থির হয়ে আছে। তানভীর রাগে একের পর এক কথা বলছে। বন্যা রাগে একের পর এক কথা বলছে। তানভীর অবাক লোচনে শুধু ঠোঁটে চেয়ে আছে। বন্যা অকস্মাৎ বলে উঠল, আমি এক্ষুনি মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানভীরের এবার টনক নড়ে উঠেছে। তৎক্ষণাৎ বলল, প্লিজ বনুকে কিছু বলবে না। বন্যা ভারী কণ্ঠে বলল, আপনি একটা কেয়ারলেস, এটা তো ওর জানা দরকার। আমি এক্ষুনি কল দিচ্ছি। বন্যা মেঘকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানভীর বন্যার হাত থেকে ফোন নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বনুকে আজকের ঘটনা বলো না প্লিজ। কেন? তানভীর মনে মনে বিড়বিড় করলো, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বনু কান্না করেছে তাহলে সব রাগ আমার একার উপরে ঝাড়বে। ওমা, আমি নাই। তানভীর ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, বনুকে বললে বাসার সবাই জেনে যাবে। বনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে, বাসার মানুষের বকাও খেতে হবে। বন্যা চাপা স্বরে বলল, মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানভীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ খুব ভালোবাসি। তানভীর মনে মনে আওড়ালো, বনুর বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘও আপনাকে খুব ভালোবাসে। ওর জন্য আর বাসার সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতায় পুরো পরিবার কাঁদবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানভীর নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানের মামার কোথায় চলে গিয়েছিল? এতক্ষণে কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করলো। মামা, আপনারা কি চা দেব? তানভীর উচ্চস্বরে বলল, একটা আদা চা আর একটা লেবু চা। চাতে চিনি একটু বেশি দেবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই? তানভীর আর চোখে আকাশের পানে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, একটা প্রশ্ন করি আপনাকে? একটা আমি আপনাকে প্রশ্ন করি? সরি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানভীর মেকি স্বরে বলল, উত্তর ভাবতে সময় দিবে তো নাকি? বন্যা তানভীরের হাবভাব দেখে প্রখর তপ্ত স্বরে বলল, থাক, আর উত্তর দিতে হবে না, বাঁচা গেল। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকালো।
ততক্ষণে তানভীর চা আনতে চলে গেছে। চা খেতে খেতে বন্যা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে। তানভীর সেটা বুঝতে পেরে আগেই থেকেই সাবধান হয়ে গেছে। চা খাওয়া শেষে চায়ের বিল দিয়ে কিছুটা সামনে এগিয়ে বন্যাকে একটা রিকশায় উঠিয়ে দিল। যাওয়ার আগে পকেট থেকে বন্যার ফোনটা বের করে দিতে দিতে আবারও বলল, প্লিজ বনুকে কিছু বলো না। তানভীর আবারও সোহাগদের কাছে গেল। খানবাড়িতে আজ মেঘ আর মিমের হই হুল্লোড়ে মেতে আছে। গতকাল মেঘের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। প্র্যাকটিক্যাল এখনো বাকি, তবে প্র্যাকটিক্যাল নিয়ে মেঘের তেমন কোনো টেনশন নেই, কারণ তামিম আর মিনহাজ দুজনেই মেঘ আর বন্যার প্র্যাকটিক্যালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। যদিও দায়িত্বটা আবিরের থেকে মাপ পাওয়ার জন্যই নিয়েছে। মেঘ বন্যার সে সব কিছু জানে না। পরীক্ষা শেষ হওয়ার খুশিতে মেঘ আজ রাতের বেলায় বাসার মানুষদের রান্না করে খাওয়াবে। রান্না ভালো হলে পরবর্তীতে অন্য একদিন ফুপিদেরও দাওয়াত দিবে। বিকেলের দিকে মেঘ আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মলিন কণ্ঠে বলুন। মেঘ ভ্রু কুঁচকিয়ে বলল, আপনি আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করেন কেন? ভালো লাগে তাই। মেঘ চাপা স্বরে বলল, সেসব বাদ দেন, রাতে কি খাবেন বলুন। মেঘের কথা শুনে আবির নিঃশব্দে হেসে রাকিবের দিকে তাকালো। রাকিব আস্তে করে বলল, কি হয়েছে? আবির ফোনটা একটু দূরে সরিয়ে বিড়বিড় করে বলল, আজ নিজেকে বিবাহিত মনে হচ্ছে। পুনরায় ফোন কানে ধরে বলল, যা রান্না হবে তাই খাবো। মেঘ কপট রাগ দেখিয়ে বলল, আপনি যা বলবেন তাই করব। আপনি রান্না করবেন? জি স্যার। আবির ভারী কণ্ঠে বলল, রান্না করার কোনো প্রয়োজন নাই, আমি বাসায় আসার সময় সবার জন্য খাবার নিয়ে আসবো। আপনি সবাইকে দিয়ে দেবেন। মেঘ রাগী স্বরে বলল, না আমি রান্না করব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে যদি আবারও তেল পড়ে? মেঘ অদম্য কণ্ঠে বলে উঠল, কিছু হবে না, আপনি শুধু বলুন কি খাবেন। পোলাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কাটতে রাকিব বলল, আমি একটা বিষয় সবসময় খেয়াল করি, তুই মেঘকে রান্না করতে দিতে চাস না কেন? সমস্যা কি তোর বউ কালো হয়ে যাবে এই ভয়ে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিস না? আবির গুরুভার কণ্ঠে বলল, ও আমার মনের সম্পূর্ণ আমার। ফর্সা হলে আমার, কালো হলেও আমারই থাকবে। ও সবেতেই আমার। কিন্তু সমস্যা হচ্ছে বাসার মানুষ। বিয়ে দেওয়ার ভয়ে আমি আগে থেকেই ওকে রান্না করতে দিতাম না, অথচ চাচ্চু সেই বিয়ে দিতেই উঠে পড়ে লেগেছে। এখন একটু শান্ত আছে ঠিকই, তবে যদি একবার রান্না বান্না শিখে ফেলে তাহলেই আর ওনাকে আটকানো যাবে না। রাকিব ঠাট্টা স্বরে বলল, ভালোই হবে, মেঘের বিয়েতে আবির দেবা না, বাবুর বাবা হতে গিয়ে হয়ে যাবে মামা। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, নিজের মুখটা বন্ধ রাখ শালা, নয়তো তোর মাথা ফাটিয়ে আমি চলে যাব থানা। রাকিব মৃদুস্বরে বলল, আমি কি তোর শালা? তুই শালা না হলেও তোর কর্মকাণ্ড শালার মতনই। ভুলেও যদি উল্টাপাল্টা কথা বলবি তাহলে তোর খবর আছে। রাকিব হাসতে হাসতে বলল, আমি ভেবেছি মেঘের বিয়েতে। আবির কপাল কুঁচকিয়ে রক্তিম চোখে তাকাতে রাকিব থতমত খেয়ে বলল, তোর আর মেঘের বিয়ের কথা বলছি আমি। কিছু বলতে হবে না, আমি বাসায় চলে যাচ্ছি, তুই সামলে নিস। আচ্ছা। আবির মাগরিবের নামাজে কিছুক্ষণ পরে বাসায় এসেছে। রান্নাঘরে মেঘ আর মিম রান্না করছে। বাড়ির 3 পুত্রী সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। আবির বাসায় ঢুকতে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকালো। কিছু বলতে গিয়েও বলল না। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসেছে। আবিরকে দেখে মালিহা খান বলল, কিরে আবির, কফি করে দেব? না, তোমরা গল্প করো, আমি করছি। তুই রান্নাঘরে যাবি? আবির গম্ভীর কণ্ঠে বলল, কেন, রান্নাঘরে যাওয়া কি বারণ?
আমাদের জন্য বারণ। মেঘ ফোন নিয়ে রান্না করতে গিয়েছে, আমাদের আশেপাশে ভিড়তেও নিষেধ করেছে। দেখ তোকে অনুমতি দেয় কিনা। আবির রান্নাঘরের কাছে যেতেই মেঘ চেঁচিয়ে উঠল, আপনি রান্নাঘরে আসবেন না কেন? আপনার কি লাগবে বলুন, আজ আমি রান্নাঘরের দায়িত্বে। আবির উষ্ণ স্বরে বলল, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। আবিরের কথা শুনে মেঘের থেকেও বেশি মিম লজ্জা পেয়েছে। দুইজন প্রেমিক প্রেমিকার মাঝে তৃতীয় পক্ষ হিসেবে থাকতে চাইছে না সে, তাই মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যাচ্ছে। আবির রাগী স্বরে বলল, তুই কোথায় যাচ্ছিস? মিম আস্তে করে বলল, রেস্ট নিয়ে আসছি। আবির গ্যাসে গরম পানি বসিয়ে মেঘের রান্নাগুলো চেক করছে। পোলাও, ডিম ভুনা ছাড়াও আরো 2-3টা আইটেম অলরেডি করে ফেলেছে। রান্নাঘরের একপাশে রান্নার ভিডিও চলছে। আবির সবগুলো একটু একটু করে টেস্ট করছে, আদৌ খাওয়ার যোগ্য হয়েছে কিনা বোঝার জন্য। মেঘে রান্না করতে দিতে চায় না ঠিকই, কিন্তু রান্না করার পর সে রান্না কেউ মুখে তুলতে না পারলে এটাও আবিরের জন্য অপমানজনক বিষয়। সবগুলো চেক করে আবির টুকটাক বলে দিচ্ছে। পরিশেষে পোলাও মুখে দিয়ে আবির থ হয়ে গেছে। মেঘ আহাম্মকের মতন আবিরকে দেখছে। আবির কোনো রকমে গিলে ধীর কণ্ঠে বলল, লবণ দিসনি? না। কেন? রেসিপিতে লবণ দেয়নি তারা? দিয়েছিল। তাহলে তুই দিসনি কেন? মেয়েকে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, ভাতে কেউ লবণ দেয়? মেঘের কথা শুনে আবির বেকুব বনে গেল। এমন সময় আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় এসেছেন। আবির তাড়াতাড়ি কফি করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে মালিহা খানকে ইশারা করতেই রান্নাঘরে যেতে বলল। মালিহা খান গেলেও মেঘের জেদের কারণে তিনি বিশেষ কোনো সাহায্য করতে পারেননি। ঘণ্টাখানেক পর সবাই খাবার টেবিলে বসেছে। মেঘ আজ নিজের হাতে সবাইকে খেতে দিচ্ছে। মালিহা খান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছেন কোনটাতে লবণ কম হয়েছে, কোনটাতে বেশি হয়েছে। আবির আর তানভীর মিটিমিটি হাসছে। মোজাম্মেল খানের নজরে পড়তে ফোঁস করে উঠলেন, এত হাসাহাসি করো না, তোমরা যাও এতগুলো আইটেম রান্না করে নিয়ে আসো, তারপর দেখি কেমন হয়। তানভীর ঠোঁট বেঁকিয়ে বলল, আমরা সেজন্য হাসছি না, আপনি যে উপলব্ধি করছে। কল্পনাতে আবিরের নিয়ে শতাব্দ পেরিয়ে যাচ্ছে। অজানা অনুভবে মেঘের মনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। মেঘ পুরো ঘরে ছোটাছুটি করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। লজ্জায় মেঘের নাক মুখ লাল হয়ে যাচ্ছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকছে, আবার আঙ্গুলের ফাঁক দিয়ে নিজেকে দেখছে। অকস্মাৎ আবির ভাইয়ের মতন হাত ফোল্ড করতে শুরু করলো। আবিরের মতন সুন্দর না হলেও মেঘ সেইভাবে কোমরে হাত রেখে ফ্যাশন করছে। একটু পরপর শার্টের গন্ধ শুকছে। প্রায় 20 মিনিট পর মেঘ বিছানায় শুয়ে দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। দেখতে দেখতে মাসখানেক কেটে গেছে। এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে গেছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়ে ফিরতে ফিরতে প্রায় 10টা-11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে কখনোই ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভাঙে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনে নিচে যাচ্ছিল। আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুঁচকে তানভীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখলো। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলবি?
মেঘ হাঁ করে দু হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসেছ? তানভীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময়ের সময় তানভীরকে দেখছে। বাসায় মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্ক যেমন ফাটল ধরেছে, তেমনি ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। তার পরীক্ষা ব্যতীত কখনোই কলেজের গণ্ডিও পার হয় না। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে। সেই সব শুনে মিম আর আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমের এসেই দেখে বন্যা কল দিয়েছে। বন্যা কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসেছে। বন্যা ভ্রু কুঁচকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এমনভাবে বলছিস, আমি তো মনে করেছি কাউকে মার্ডার করে ফেলেছে। অবশ্য বলাও যায় না, করতেও পারে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারা মুহূর্তেই বেদনায় ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। উজ্জ্বল দৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমার ভাইয়ের ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বন্যার ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে এভাবে তোর কলিজার টুকরো ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব, তুই বল কেন কল দিয়েছিলি? শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে। বন্যার কথা শেষ করার আগেই মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমি কখন এ কথা বললাম? বোঝালাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার করে উঠবি? ঠিক আছে বল। ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। মিষ্টিরা সবাই দেখতে যেতে চাচ্ছে। তুই তাদের নাম্বার ব্লক করে রেখেছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বরাব্বু সবাই বাসায়, দেখি যেতে দেয় কিনা। আচ্ছা, আমাকে জানাইস। ঠিক আছে। মেঘ নিচে এসেছে। আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ডের পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে, আমিও যাই। মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ঠিক আছে যাও, তানভীরকে নিয়ে যেতে বলো, ভাইয়া পড়ছে। মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, কি, তোমার ভাই পড়তে বসেছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়ছে। হঠাৎ পড়তে বসার কারণ? জানি না, ভাইয়াকে ডাকবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তে যেহেতু বসেছে পড়ুক, তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে। আবিরের নাম শুনে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যেতে চাচ্ছি, তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে? আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারা কিছুক্ষণে তাকিয়ে থেকে আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল, মেঘ খানিক থেমে মৃদু স্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুমো ঘুমো চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠল। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, জি ম্যাম, বলুন। মিনহাজের কথা শুনে কি না কি করে বসবে, সেসব ভেবে ভয়ে মেঘের বুক কাঁপছে। তবুও সাহস করে বলল, আব্বু বলেছেন
আমাকে নিয়ে একটু বাইরে যেতে। আবির শোয়া থেকে এক লাফে উঠে উত্তেজিত কণ্ঠে বলল, চাচ্চু বলেছে? জি। কোথায়? মিনহাজের পায়ে ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রু কুঁচকে জিজ্ঞাসু কণ্ঠে বলল, পায়ে কিভাবে ব্যথা পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন, চাচ্চু বলেছে, যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্ত স্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হও। আবির বলতে নিল পরে খাবো, কিন্তু বলতে পারল না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। নাস্তা করে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেছে। আবিরকে দেখে মিনহাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। তামিমও তাতে সঙ্গ দিচ্ছে, কিন্তু মেঘের বিষয়টা একদমই ভালো লাগছে না। মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেও এরকম নয়। মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনে হচ্ছে না যে 2 দিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল। মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তার এক ছেলে আমার হাত ধরেছিল বলে তার সাথে যা তা অবস্থা করেছিল, আর এখন এত বড় ঘটনার পরেও উনি এত স্বাভাবিক কেন? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই কি আমার নাকি তোর? আমি কিভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছুক্ষণ সময় কথাবার্তা বলল। এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ এসেছে। এই অবস্থায় হোস্টেলে থাকা কষ্ট হয়ে যাবে বলে কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে। মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বন্যারাও বেশ বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবির চলে এসেছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল, একটা কথা বলবো। আপনার এত পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার ভালোর জন্য। আমার ভালো মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝতে পারবেন। মেঘ অকস্মাৎ সংশয়ে আর কিছু বলল না। চুপচাপ দুইজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে, ফিরতে আরো 1-2 দিন লাগবে। আজ মিমের স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকেই মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়েছে। বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকা শুরু করেছে। মেঘ ঘুমের মধ্যেই কোনো রকমে বলল, ডাকছো কেন আম্মু? তোকে দেখার জন্য মানুষ এসেছে, তাড়াতাড়ি ওঠ। সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও। তড়িৎ বেগে উঠে চেঁচিয়ে উঠল, কি? আকলিমা খান চাপা স্বরে বলল, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছে। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশপাশে ফোন খুঁজতে নিলে হঠাৎ মনে পড়ে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করেই ঘটা ঘটনাগুলো মেঘের মস্তিষ্কে অকেজো করে তুলেছে। কি করবে তা দিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মেম কেউই নেই। কে বাঁচাবে মেঘকে? কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকে পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খান দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেল।
হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলের বাবা আর ছেলের মা এসেছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরায় নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটা ইচ্ছে, মেয়ে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়, বাড়িতে কোনো কাজ করতে হবে না, যা যখন ইচ্ছে করতে পারবে। সব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে এসেছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থেকে আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। মালিহা খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন। ওপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরানোর জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলে দেখার বিষয়ে আমি কিছুই জানতাম না। তোর আব্বু হুট করেই তাদের নিয়ে বাসায় হাজির হয়েছে। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করবো না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না, তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আব্বুর দেখানো কোনো ছেলেই আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকে উচ্চস্বরে ডাকলেন, কি হলো তোমাদের, আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছে। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনে একমাত্র স্বপ্নপুরুষ। আবির ব্যথিত এই 1.5 বছরে কাউকে নিয়েই 1 সেকেন্ডের জন্য ভাবিনি, অথচ আজ সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবিরকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। হঠাৎ মুখ ফুটে কিছু বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের শ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছে না। 20-25 মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে এসেছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমেদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিহা খানও নিজের রুমে বসা। মেঘ নিজেই সেজেগুজে মেঘকে অনেক জোরাজোরি করে শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখে কপাল গুটালেন। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওদের বসিয়ে রাখবে? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে, আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তে সব ছাড়খাড় করে দেবে, তারপর বুঝবা কে আটকায়। অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো।
সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দু চোখ চিকচিক করছে। আবিরের কর্ণে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুমে থেকে বের হয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান আর আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তারপর পানি পড়ছে, কিন্তু ঠোঁট জোড়ায় প্রশান্তির হাসি ফুটে উঠেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনি আমার প্রণয়, তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করে তাহলে জীবন নিয়ে ফিরতে পারবে না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে বলল, না, হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়েই হবে না। তোমার কথাই শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে ফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিহা খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনেই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খান রাগে চোটে যা তা বলছেন। আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌকাঠ পার হওয়ার আগেই 2 পা ভেঙে দেব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর ঠোঁটে ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছলো নয়নে তাকিয়ে আছে। এক মুহূর্ত এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতন বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের 2 চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল মেঘের ঠোঁটে ঘষে দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহাম্মকের মতন তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখিয়ে আয়। আবির ফোঁস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে এতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমেদ খান ধমকে শব্দে মেঘ লাফ দিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে। তবে এই হিংসুটে মানুষটাকেই আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। 2-1 বার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস। আবির একাই সবকিছু সামলে নিতে পারবে, কিন্তু আজ আর তা হলো না। 2 ভাই এর পীড়ায় আবির আটকে গেল। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমার জন্য কি এলাকায় মান-সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে ভাবলেশীন জবাব, মান-সম্মান যাওয়ার মতন কাজ না করলেই হয়। আলী আহমেদ খান আবারও চেঁচালো, আমরা কি কারো কি করব না তা কি তোমাকে বলে করব? আমরা কি করব না করব তা কি তোমাদের বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান 2 হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমেদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাত পায়ে বড় হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখনি। এই মানুষগুলো যখন বাইরে আমার উপর আঙ্গুল তুলবে তখন কি জবাব দেব আমি?
আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য না। তোমাদের ওপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন, আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার আচরণই সবকিছু বুঝিয়ে দিয়েছে। আবির ভেতরে ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না, রাগী কণ্ঠে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমেদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো গুন্ডার বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির 3 কৌত্রী এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও 2 ভাই তখনও থামতে পারছে না। বুকের ভেতরে ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন, খান বাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমেদ খান তাকে কখনোই ছেড়ে দেন না, হোক সেই আবির কিংবা 28 বছর পূর্বের আবিরের ফুপি। এর চেয়ে প্রিয় মানুষকেও ক্ষণিকের মধ্যেই ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানিকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছে। আলী আহমেদ খান প্রেসারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিহা খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির তানভীর দুইজনেই মেঘের অনেক বেশি আদর করে, তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখিয়েই যাচ্ছে, ওদের কি দোষ? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিহা খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিহা খান রুম থেকে বের হয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও একবার চেষ্টা করলেন, বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ, খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিহা খান আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়ে বলেছে, তানভীর ওখান থেকে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারোর কথা হয়নি। রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজ আব্বু চাচ্চুর সব বলে দিব, তবুও এই প্যারা নিতে পারবো না। তানভীর বাসায় ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে, সব জায়গায় খোঁজখবর নিয়ে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে এসেছে। বাসায় এসে সব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছে। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমে দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতনই। মিম ভ্রু কুঁচকে বলল, তোমার এই অবস্থা কেন? মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছ? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ার ফোনও নাকি বন্ধ।
আতকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বার ডায়াল করলো। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘ চোখ মুখ মুহূর্তে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপরে খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারে উচিত হয়নি। সরি আব্বু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালে। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ফুপ্পি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথেই কথা বলেছে, কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকেই এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ একের পর এক সব বর্ণনা করেছে। মেঘ শান্ত স্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসেন কিনা। ফোন বন্ধ জেনে মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে বলল, ভাই আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলেই জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য তোমাদের এত ঝামেলা, আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বোনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারোর খাওয়া দাওয়া নেই, যে যার মতন আবিরকে কল দিচ্ছে। পরিচিত সবার সাথেই বারবার যোগাযোগ করছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনো বাসায় ফেরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতন খোঁজ খবর নিয়েই যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছে না। আজ বিকেলে বন্যা মেঘেদের বাসায় এসেছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বন্যা মৃদু স্বরে ডাকলো, মেঘ। মেঘ বন্যার দিকে দেখে বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কষ্ট সবার জীবনেই থাকে, কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না, দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘের বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে। 2 বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিকে থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই যে আবির ভাইয়ের প্রেয়সী হিসেবে। দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকেই তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর না নিজেকে শক্ত রাখতে পারছি। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হাসলো। শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি না, মানুষ নিরন্তর সুখের নীড় খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারে, কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না। তখনই বাধ্য হয় ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দেব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস, জিজ্ঞাসা করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যি লুকিয়েছি। মেঘ ভ্রু কুঁচকিয়ে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? বন্যা ঢোক গিলে উষ্ণ স্বরে বলতে শুরু করলো, আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন হাতে ফোনও ছিল না। সেই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি
মিল হয়েছিল। ভাইয়া তখন রাবিতে পড়তো, ছুটিতে বাড়িতে এসেছিল। আর যেহেতু ভাইয়ার বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টুমি ফাজলামও করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল। কথার মাঝখানে আমাদের দুইজনের কথা উঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুইজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামি করলেও সেটা ভাইয়া হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তার সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই, এটা আম্মুকে বলার পরও আম্মু বলেছে এই বিয়ের আলোচনা আরো 1 বছর আগেই হয়েছিল, সেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয়। সেসব জানার পর আমি আরো বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সবকিছু খুলে বলি। ভাইয়ার সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসে। তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি। তারপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নম্বরে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল, তাই আম্মু আমাকে ফোন দিত। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, তাই ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধুর তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, যার সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্যই এরকম কাজ করেছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন। আরো কত কি। বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলল, সেই দিনের পরে একটা কথাই মাথায় ঢুকিয়েছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর, কিন্তু পাষাণ হোক, তবুও একান্ত আমারই হোক। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারা খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা তুই আমাকে না জানিয়ে কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রকাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন অনস্ফীত ব্যাপারটা ভুলেও যাওয়ার ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করেই চিনি। এইরকম একটা ঘটনা শুনলে তুই নিজেও মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃত তোকে দেব, এতটা নিষ্ঠুর আমি নই। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামা বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতন আচরণ করে। তাই আমি নিজেকেই অপকৃষ্ট মেনে নিজেই মামা বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসার কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটা জেনে বরং ওই সময়টাতে আপু আর আম্মু আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকে এই সম্পর্কে তেমন আগ্রহী ছিল না। মেঘ শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুবরা ঘাসে ফাঁস দিব, তবুও দুশ্চরিত্র ব্যাটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনেই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, আপু তুমি দুবরা ঘাসে ফাঁস দিবা কেন? মেঘ আর বন্যা দুইজনেই একসঙ্গে
ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনেই একসঙ্গে নিচে এসেছে। বন্যা সচরাচর মেঘেদের বাসায় আসে না, হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সঙ্গে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় এসেছে। বন্যাকে দেখে ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েক সিঁড়ি উঠতেই মেঘ ডাকলো, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খিদে নেই। তানভীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব এমন অনিয়ম? বন্যার মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শোধালো, তোর ভাই লজ্জাও পায়? মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দে। মেঘ মুচকি হেসে বলল, করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তুই আমার এতটুকু বলতেই মেঘ থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরো কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ উপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমাকে ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদুস্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছা এখনো মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, জানো ভাইয়া, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কেন? মেঘ জোরে শ্বাস নিয়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীরের সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, ছেলের নাম কি? কি করে? কি নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো বোন, ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল, তারপর জানতে পারে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিয়েছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে ভেঙেছে? মেঘ আনমনেই বলল, 3-4 বছর হবে। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? না। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরও বুঝতে হবে সেই বিষয়ে ভুলে যেতে যাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, তাই বলে আমি কি এখনো সেই নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞাসা করলো, ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুইজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমার মন পরীক্ষার পালা। তোমাদের মনের অনুভূতি জাগলেই এক করে দেব দুইজনকেই, কিন্তু কিভাবে করব? আর আবির ভাই কই? মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠল। অস্পষ্ট অভিমান বুকের ভেতরে বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলায় মেঘ মিমের রুমে গেল। মিম তখন পড়ছে। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞাসা করলো, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যা আপুকে আমার অনেক ভালো লাগে, এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, অন্য আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আটকে উঠে বলল, আবির ভাইয়ার?
মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাই আমার। মিম মাথা ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়া? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠল, কি এত গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদুস্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হলেও হতে পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে, তাছাড়া ভাইয়ার পাশে দুইজনকেই মানাবে ভালো।